দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সঙ্গে রয়েছি আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় গত ক্লাসগুলোর ধারাবাহিকতাই আজকে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ আলোচনা করব। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পিছনে যে দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই মুসোলিনি এবং হিটলার, তাদের কিভাবে জীবন শুরু, কিভাবে তারা রাজনীতিতে এলো, কিভাবে তারা রাষ্ট্রের প্রধান হলো এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করলো নিজ নিজ রাষ্ট্রে, এবং কিভাবে নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে একটি যুদ্ধের দিকে পৃথিবীকে ধাবিত করলো, সে বিষয়গুলো আমরা একে একে আলোচনা করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে এসে দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে সারা বিশ্ব, বিশেষ করে ইউরোপ। তো একটা শিবিরে রয়েছে জার্মানি, ইটালি এবং জাপান। তার সাথে পরবর্তীতে আরো দু একটি দেশ যোগদান করেছিল, এবং অন্য শিবিরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য দেশগুলি। তো রাশিয়া সহ কয়েকটি দেশ ছিল তখন। প্রাথমিক অবস্থায় এরকমই ছিল দুটি শিবির, কিন্তু যুদ্ধ চলাকালে অনেক দেশ বিভিন্নভাবে ব্রিটেনের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল, এবং টোটাল 64টি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুটি শিবির, অর্থাৎ প্রথম শিবির যেটি জার্মানি, ইটালি এবং জাপান, তারা যে চুক্তিবদ্ধ হয়েছিল, অক্ষশক্তি জোট গঠন করেছিল। এই অক্ষশক্তি জোট যখন হিটলার 1 সেপ্টেম্বর 1939 পোল্যান্ড আক্রমণ করলো, সেই আক্রমণের মধ্য দিয়েই শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রথমে তিনি 1 সেপ্টেম্বর তার নাৎসি বাহিনীকে সঙ্গে নিয়ে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন, এবং 13 সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথম যুদ্ধ ঘোষণা করেছিল জার্মানি পোল্যান্ডের বিরুদ্ধে। আমি আগে উল্লেখ করেছি মিত্রশক্তি জোট গঠনের কারণ কি ছিল। কারণ পোল্যান্ডের সাথে ফ্রান্স এবং ব্রিটেনের একটি চুক্তি ছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল কোনো দেশ যদি পোল্যান্ডকে আক্রমণ করে, তাহলে পোল্যান্ডকে যে দেশই আক্রমণ করুক না কেন, ব্রিটেন এবং ফ্রান্স পোল্যান্ডকে সহযোগিতা করবে, অর্থাৎ সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তো যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করলো, তখন স্বভাবতই ওই চুক্তি অনুযায়ী ফ্রান্স এবং ব্রিটেন 13 সেপ্টেম্বর এই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1 মাসের মধ্যে হিটলার পোল্যান্ড দখল করে, এবং পর্যায়ক্রমে 1 মাস যুদ্ধ করে হিটলার পোল্যান্ড পুরো দখল করে ফেলে, এবং পোল্যান্ড রাষ্ট্রটি ধ্বংস হয়ে যায়। এরপর ফ্রান্সের দিকে হিটলার দৃষ্টি দেন। এই যুদ্ধে অক্ষশক্তির প্রধান শক্তি ছিল নাৎসি জার্মানি, ফ্যাসিস্ট ইতালি ও জাপান। এর আগে আমি আগেই বলেছি এই 3 দেশ একটি জোটবদ্ধ হয়েছিল, এবং তারা অক্ষশক্তি চুক্তি নামে একটি চুক্তি সম্পন্ন করেছিল, এবং তারাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল। এই যে যুদ্ধের প্রথম দিকে এই অক্ষশক্তির প্রতিপক্ষ ছিল ব্রিটেন এবং ফ্রান্স। পরে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান হিসাবে 1941 খ্রিস্টাব্দে এই যুদ্ধে যোগদান করে মিত্রশক্তির পক্ষ হয়ে, অর্থাৎ ব্রিটেন ফ্রান্সের পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র 1941 খ্রিস্টাব্দে এই যুদ্ধে অংশগ্রহণ করে। 1941 খ্রিস্টাব্দে জার্মানি সোভিয়েত রাশিয়ার সাথে
পূর্বের অনাক্রমণ চুক্তি অগ্রাহ্য করে রাশিয়া আক্রমণ করলে সোভিয়েত রাশিয়াও মিত্রশক্তির অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ ব্রিটেন ফ্রান্স আক্রমণ করে জার্মানি, পরবর্তীতে রাশিয়াও আক্রমণ করে। যদিও রাশিয়ার সাথে তাদের একটি চুক্তি ছিল, অনাক্রমণ চুক্তি, সেই চুক্তি উপেক্ষা করে হিটলার রাশিয়া আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দে। এই যুদ্ধটি মূলত স্থল, জল এবং বিমান, আকাশপথ সকল স্তরে সমানভাবে এই যুদ্ধটি পরিচালিত হয়েছিল এবং ইউরোপ, উত্তর আফ্রিকা এবং দূরপ্রাচ্যের রণাঙ্গনেও এই যুদ্ধ অনুষ্ঠিত হয়। অর্থাৎ ইউরোপ, আফ্রিকা, এশিয়া সব অঞ্চল জুড়েই এই যুদ্ধটি হয়েছিল। এছাড়া ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বহু নৌযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ আমরা দেখছি স্থলপথে, জলপথে এবং বিমান পথে সব পথেই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ডের পশ্চিম সীমান্ত উত্তর ও দক্ষিণ দুদিক দিয়ে জার্মান বাহিনী সাঁড়াশি আক্রমণ চালায়। অর্থাৎ সকল দিক থেকে আসলে এই প্রথমে পশ্চিম সীমান্ত উত্তর ও দক্ষিণ, পশ্চিম সীমান্তের উত্তর দক্ষিণ দুই দিক থেকেই আক্রমণ চালায়। এছাড়াও জার্মান মোটর ও ট্যাঙ্ক বাহিত স্থল বাহিনী, দূরপাল্লার কামান ও বিমান বাহিনীর আক্রমণে পোল্যান্ড ছিল পুরাতন অস্ত্রে সজ্জিত। তো এই পুরাতন অস্ত্রে সজ্জিত পোল্যান্ড জার্মানির এই অনাকাঙ্ক্ষিত আক্রমণ এবং এভাবে চারপাশ থেকে ঘিরে ফেলা আক্রমণ প্রতিহত করার মতো ক্ষমতা এই পোল্যান্ডের তখন ছিল না। কিন্তু 17 সেপ্টেম্বর রাশিয়া পূর্ব পোল্যান্ড আক্রমণ করে। একদিকে পোল বাহিনী পিছু হটে যায় এই জার্মানির আক্রমণে, অন্যদিকে আবার রাশিয়াও পোল বাহিনীকে আক্রমণ করে। ফলে পূর্ব ও পশ্চিম পোল্যান্ড দখলের ফলে পোল্যান্ডের সরকারের পতন ঘটে। পোল সরকার ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করে এবং জার্মান দখলকৃত পোল্যান্ডে জাতীয়তাবাদীদের নেতৃত্বে লুপ্ত প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পোল সরকার পালিয়ে যায় এবং পোল্যান্ড রাষ্ট্রটি ধ্বংস হয়ে যায় এবং জার্মানি পোল্যান্ডের উপরে তার আধিপত্য প্রতিষ্ঠা করে। পোল্যান্ডের পতনের পর রাশিয়া সম্ভাব্য জার্মান আক্রমণের হাত হতে নিজের সীমান্ত রক্ষার জন্য বাল্টিক রাজ্য, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়ার উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অর্থাৎ রাশিয়া যখন দেখলো পোল্যান্ড জার্মানি দখল করে ফেলেছে, তখন রাশিয়াকে কিভাবে রক্ষা করা যায় সেই দিকে রাশিয়া মনোনিবেশ করলো। কারণ তারা ভেবেই নিয়েছিল যে জার্মানি রাশিয়া আক্রমণ করবে। যদিও তাদের মধ্যে ইতিপূর্বেই একটি চুক্তি ছিল, অনাক্রমণ চুক্তি, কিন্তু জার্মানি যে এই চুক্তি নাও মানতে পারে সে বিষয়ে রাশিয়া মোটামুটি একটি প্রস্তুতি নিয়েছিল আর কি, যে আক্রমণ হতে পারে। আর এই প্রস্তুতি স্বরূপ এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়ার উপর তার নিয়ন্ত্রণ স্থাপন করে যাতে ভূখণ্ড বৃদ্ধি করতে পারে। পরে ফিনল্যান্ডকে রাশিয়া তার আধিপত্য সামরিক নিয়ন্ত্রণ মানতে আহ্বান জানায়। ফিনল্যান্ড এই শর্তে রাজি না হলে রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করে অধিকার করে নেয়। এভাবে আর কি রাশিয়াও তার শক্তি সঞ্চয় করতে থাকে, কয়েকটি দেশ এই সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে সীমানা বাড়াতে শুরু করে এবং রাষ্ট্রকে শক্তিশালী যুদ্ধের জন্য, অর্থাৎ যুদ্ধে আক্রমণ হলে তার কিভাবে প্রতিহত করবে তার জন্য ক্রমান্বয়ে প্রস্তুতি নিতে থাকে। জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণকাল থেকে 1940 খ্রিস্টাব্দের ফ্রান্স আক্রমণ পর্যন্ত ইঙ্গো ফরাসি মিত্র শক্তি জার্মানির বিরুদ্ধে কাগজে কলমে তারা যুদ্ধ ঘোষণা করেছিল বটে, কিন্তু তখনও পর্যন্ত অর্থাৎ 1940 সাল পর্যন্ত, যতদিন পর্যন্ত আর কি ফ্রান্স আক্রমণ করেনি জার্মানি, ততদিন পর্যন্ত এই ইঙ্গো ফরাসি অর্থাৎ ফ্রান্স আর ব্রিটেন এরা মোটামুটি চুপচাপই ছিল এবং তারা কাগজে কলমে যদিও বা যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু তখনও তারা কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি বা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। তবে এ সময় সমুদ্রবক্ষে জার্মান ইউবোট এবং ডুবোজাহাজের ব্যাপক আক্রমণে বহু ব্রিটিশ বাণিজ্য জাহাজ ডুবে যায়।
এমনকি বিখ্যাত ব্রিটিশ যুদ্ধজাহাজ কারেজার্স এবং রয়্যাল ওক এ সময় জার্মান সাবমেরিনের আক্রমণে ডুবে যায়। তো এগুলো চলছে। তারপরও যখন ব্রিটিশরা যুদ্ধ মানে ফ্রান্স এবং ব্রিটেন কোনোভাবে জার্মানির বিরুদ্ধে আক্রমণ করছে না, তখন ওইসব দেশে আক্রমণ করে। এভাবে তারা একের পর এক আক্রমণ করে চলেছে এবং কোনোভাবেই ফ্রান্স এবং ব্রিটেন শক্তিশালী দুটি রাষ্ট্র, রাশিয়া শক্তি সঞ্চয় করছিল, কিন্তু কেউই জার্মানির বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে না, শুধু আত্মরক্ষা নীতি গ্রহণ করে যাচ্ছে। তো 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ নৌবহর নরওয়ে রক্ষার জন্য বিলম্বে অগ্রসর হলে তখন তাদের পক্ষে কিছু করার ছিল না। তো এভাবে দেখা যাচ্ছে প্রথমে তারা প্রতিহত না করে পরবর্তীতে যখন তারা আক্রমণ প্রতিহত করতে গেছে সে সময় অনেক দেরি হয়ে গেছে এবং জার্মানি ওইসব অঞ্চল, নরওয়ে, ফিনল্যান্ড, তারপর ডেনমার্ক, এগুলো সবই তারা দখল করে নিচ্ছে একে একে। নরওয়ে ও সুইডেনে জার্মানি আধিপত্য স্থাপিত হলে ইঙ্গো ফরাসি সরকারের নিষ্ক্রিয়তা তীব্রভাবে সমালোচিত হয়। অর্থাৎ আগেই বলেছি, যখন তারা এরকম নিষ্ক্রিয়তা দেখাচ্ছিল, তাদের জনগণ এবং সকল মানুষের মধ্যেই একটা তাদের প্রতি বীতশ্রদ্ধতা এবং সমালোচনা শুরু হয়ে যায়। কেন তারা হিটলারকে প্রতিহত করছে না, জার্মানিকে কেন প্রতিহত করছে না? এদিকে হিটলার উত্তর ইউরোপে আধিপত্য স্থাপনের পর পশ্চিম দিকে যুদ্ধের জন্য অগ্রসর হলেন। 1937 সালে বেলজিয়াম ও হল্যান্ডের সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখার যে প্রতিশ্রুতি দেন তা ভুলে গিয়ে 1940 সালে ফ্রান্সকে ধ্বংস করার জন্য লুক্সেমবার্গ, বেলজিয়াম ও হল্যান্ডের পথে ফ্রান্সে প্রবেশ করার চেষ্টা করেন। অর্থাৎ প্রতিহত না হতে হতে ধীরে ধীরে সে অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল দখল করছে। এভাবেই চলছে তার যুদ্ধ প্রস্তুতি। যার সাথে যাই শর্ত ছিল, চুক্তি ছিল, উনি সবগুলোই ভেঙে একের পর এক দেশ আক্রমণ করছেন এবং জয়লাভও করছেন। সেরকম কঠোর কোনো প্রতিরোধের সম্মুখীন না হওয়ার কারণে হিটলার এবং তার নাৎসি বাহিনী একের পর এক অগ্রসর হচ্ছে। ফ্রাঙ্কো আত্মরক্ষার জন্য জার্মান সীমান্তে মাজিনো লাইন নামে এক দুর্ভেদ্য ব্যূহ তৈরি করেছিলেন। তবে ফ্রাঙ্কো বেলজিয়ামে কোনো ফরাসি ব্যূহ না থাকায় এ পথে ফ্রান্সে ঢোকা জার্মানির জন্য সহজ ছিল। অর্থাৎ এই ফ্রাঙ্কো বেলজিয়ামের এই পথ ধরেই জার্মানি ফ্রান্সে প্রবেশ করলো। 1940 খ্রিস্টাব্দের 10 মে জার্মান বাহিনী একযোগে বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গ আক্রমণ করে প্রথমে লুক্সেমবার্গ, পরে হল্যান্ড দখল করে। তীব্র প্রতিরোধের ফলে 28 মে বেলজিয়ামের পতন ঘটে। অর্থাৎ বেলজিয়াম জার্মানির অধিকারে চলে আসে এবং পরবর্তীতে এছাড়াও হল্যান্ড এবং লুক্সেমবার্গ এই সবগুলো রাষ্ট্রই চলে আসে জার্মানির দখলে। ফরাসি সেনাপতি ওয়েগা তীব্র প্রতিরোধ গড়ে তুললেও তীব্র প্রতিরোধের ফলে 28 মে বেলজিয়ামের পতন ঘটে। ব্রিটিশ ও বেলজিয়াম বাহিনীকে পরাজিত করে জার্মান বাহিনী ফ্রান্স আক্রমণ করে। অর্থাৎ বেলজিয়াম এবং ব্রিটিশ বাহিনী যখন পরাজিত হয়ে গেল, এইবার জার্মানি ফ্রান্স আক্রমণ করলো। ফরাসি সেনাপতি ওয়েগা তীব্র প্রতিরোধ গড়ে তুললেও জার্মান বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব হয়নি। মিত্রবাহিনীর সেনাপতিরা বিপদ বুঝে এবং ফ্রান্সে তার বাধা দানের লাভ হবে না ভেবে পিছু হটতে বাধ্য হয়। অর্থাৎ কৌশলে ইঙ্গো ফরাসি ও বেলজিয়াম প্রায় 3,30,000 সৈন্য ইংলিশ চ্যানেল পার করে ইংল্যান্ডে সরিয়ে নেয়। 4 জুন 1940 সালে তারা এভাবে ইংলিশ চ্যানেল পার করে 3,30,000 সৈন্যকে, ব্রিটিশ এবং ফরাসি বাহিনীকে তারা ওখান থেকে সরিয়ে নেয়। ফ্রান্সের পতন আসন্ন দেখে ইতালি মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে জার্মান বাহিনীর হাত আরো শক্তিশালী হয়। অর্থাৎ জার্মানি যখন এভাবে তীব্রভাবে বিভিন্ন একের পর এক দেশ জয়লাভ করে ফ্রান্সের মধ্যে প্রবেশ করেছে, সেই সময় ইতালিও মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং তারা ফলে জার্মান বাহিনী আরো শক্তিশালী হয়ে উঠল এবং তখনও পর্যন্ত আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করেনি। ফলে জার্মানি 6 সপ্তাহের মধ্যে হল্যান্ড, বেলজিয়াম এবং ফ্রান্স বিজয় সম্পন্ন করে। অর্থাৎ জার্মানির দখলে চলে এসেছে
হল্যান্ড, বেলজিয়াম এবং ফ্রান্স, এই দেশগুলি। ফ্রান্স জয়ের পর 1940 খ্রিস্টাব্দের 21 জুন হিটলারের নির্দেশে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে রেলগাড়ির কামরায় জার্মান প্রতিনিধি আত্মসমর্পণের বাধ্য করা হয়েছিল, সেই রেলগাড়ির কামরাটি এনে ফরাসি প্রতিনিধিদের জার্মান বাহিনীর নিকট আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। অর্থাৎ হিটলার প্রথম ফ্রান্সের উপরে তার এতই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এত ক্ষোভ ছিল যে এই ফ্রান্স যখন পরাজিত হলো হিটলারের কাছে, তখন হিটলারের নির্দেশে প্রথম বিশ্বযুদ্ধের সময় যেই রেলগাড়ির কামরায় জার্মান প্রতিনিধিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, সেই কামরাতে ফরাসি প্রতিনিধিদের জার্মান বাহিনীর নিকট আত্মসমর্পণ করতে বাধ্য করলেন। অর্থাৎ হিটলারের একটা মনের প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের একটা ক্ষোভ তিনি এখানে প্রকাশ করলেন এবং এই ক্ষোভের প্রতিশোধ নিতে তিনি সক্ষম হলেন। এরপর জার্মানের টার্গেট হয় ব্রিটেন। অর্থাৎ ফ্রান্স, বেলজিয়াম এবং হল্যান্ড দখলের পর এবং মনের কিছু ক্ষোভ প্রকাশের পর হিটলার অগ্রসর হলেন ব্রিটেনের দিকে। সেই সময় ব্রিটেনে, যেহেতু ব্রিটেন খুব জোরালোভাবে এই জার্মানিকে প্রতিহত করেনি এবং ব্রিটেন সরকারের প্রতি এই কারণে ব্রিটেনের জনগণ বীতশ্রদ্ধ ছিল এবং এই কারণেই জনসাধারণের চাপে চেম্বারলিন পদত্যাগ করেন এবং তার স্থলে উইনস্টন চার্চিল এই ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তো এই উইনস্টন চার্চিল তিনি দায়িত্বভার গ্রহণ করে সম্ভাব্য জার্মান আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করলেন। অর্থাৎ তিনি যখন ক্ষমতায় আসলেন তখন তিনি বুঝতেই পেরেছিলেন যে যেহেতু ফ্রান্স পর্যন্ত পরাজিত হয়ে গেছে, এরপরে জার্মানি অবশ্যই ব্রিটেন আক্রমণ করবে এবং তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেই এটার প্রস্তুতি নিতে শুরু করেন এবং তিনি সমুদ্র উপকূলের বেসামরিক লোকজনকে সরিয়ে নেন, বাধ্যতামূলক সামরিক বৃত্তি চালু করে 40 লক্ষ মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। ব্রিটিশ বিমান বাহিনীর 2375টি জার্মান বিমান বিধ্বংস করে। ব্রিটিশ অধিনায়ক ছিলেন ফিল্ড মার্শাল মল্টগোমারি। মরুভূমিতে যুদ্ধ করে তিনি ডেজার্ট ব্যাট উপাধি পান। এখানে বাধা পেয়ে জার্মান সেনাপতি রোমেল এক দুর্ধর্ষ বাহিনী নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। অর্থাৎ ব্রিটেন কিন্তু হিটলারকে প্রতিহত করতে বা হিটলার বাহিনীকে প্রতিহত করতে সক্ষম হলেন এবং এখানে বাধা পেয়ে তারা এই জার্মান সেনাপতি রোমেল এক দুর্ধর্ষ বাহিনী নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। অর্থাৎ ব্রিটেন কিন্তু তাদের অধিকারে আনতে সক্ষম হয়নি, তারা ওখান থেকে পিছু হটে যান। কারণ এই চার্চিল তিনি যে 40 লক্ষ সৈন্যবাহিনী গঠন করেছিলেন এবং উপকূলে যে প্রস্তুতি নিয়েছিলেন, তার ফলে বাধা পেয়ে জার্মান বাহিনী পিছু হটতে বাধ্য হয়। সোমের যুদ্ধে ফ্রান্স সম্পূর্ণ বিধ্বস্ত হলে জার্মানির সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। সুযোগ বুঝে ইতালি ও ফ্রান্স আক্রমণ করে, ফলে ফ্রান্স দখল করেছিল সেই অঞ্চল তাদের হস্তগত হয় আর অন্য বাকি অংশটুকু ফ্রান্সে আলাদা সরকার গঠিত হয় ফ্রান্সের জনগণ নিয়ে। ফ্রান্সের পতনের পর জার্মানি ইংল্যান্ডের অভিযানের পরিকল্পনা করে। আমি আগেই বলেছি ইংল্যান্ড কিন্তু অলরেডি আক্রমণ করেছে এবং তারা কিন্তু ইংল্যান্ডে ওখানে তেমনভাবে সফল হতে না পারায় তারা পিছু হটে অন্যদিকে মিশরের দিকে যাত্রা করেছিল। কিন্তু এরপরে ফ্রান্স সম্পূর্ণরূপে যখন পরাজিত হয়ে গেল, পরবর্তীতে তারা আবার পুনরায় প্রস্তুতি নিয়ে ইংল্যান্ড আক্রমণ করলেন। জার্মান সেনানায়ক ফেয়েবার আশা করেন যে ব্রিটেন জার্মানির সঙ্গে শান্তি প্রস্তাব দিবে, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন যে ফ্রান্স ও বেলজিয়ামের স্বাধীনতা যুদ্ধ এখন ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালিত হবে। অর্থাৎ ফ্রান্স এবং বেলজিয়ামকে স্বাধীন করার জন্য তারা ব্রিটিশ ঘাঁটি থেকে তারা যুদ্ধ পরিচালনা করবে, তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করবে ফ্রান্স এবং বেলজিয়ামকে স্বাধীন করার জন্য, যে দুটি দেশ অলরেডি জার্মানির
হস্তগত হয়েছে এবং জার্মানি সেখানে অধিকার করে শাসন ব্যবস্থাও কায়েম করেছে। ইংল্যান্ডের নৌবহর জার্মানির স্থল সেনার দ্বারা ব্রিটিশ আক্রমণের আশাকে নির্মূল করে দেয়, ফলে জার্মান আকাশপথে বিমান হামলার দ্বারা ব্রিটিশকে গুড়িয়ে দেওয়ার রণনীতি গ্রহণ করে। অর্থাৎ যেহেতু ব্রিটিশ সরকার, ব্রিটিশ প্রধানমন্ত্রী জার্মানিকে মানে একটু যুদ্ধ পরিচালনার জন্য হুমকি দিয়েছে, তো ফলে স্থল পথে তারা এটাকে অ্যাভয়েড করে তারা আকাশ পথে ব্রিটিশকে গুড়িয়ে দেওয়ার জন্য জার্মান বাহিনী রণনীতি গ্রহণ করে। 1940 খ্রিস্টাব্দের 8 আগস্ট ইংল্যান্ডের উপর জার্মানির আকাশ পথে বোমা বর্ষণ আরম্ভ করে। অর্থাৎ 1940 সালের 8 আগস্ট জার্মানি আকাশ পথে ব্রিটেনের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। শত শত জার্মান বোমারু বিমান লন্ডন সহ সকল নগর, ব্রিটেনের ডক, কলকারখানা, রেল জংশন, সেনা ছাউনি প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বর্ষণ করে ব্রিটিশ বিমান ধ্বংস করা হয়। এদিকে ব্রিটিশ রাজকীয় বিমান বহর জার্মানিতে পাল্টা আক্রমণ শুরু করে, ফলে জার্মানির মনোবল ভাঙতে থাকে এবং ব্রিটেনের যুদ্ধে জার্মানি জয়লাভে অসমর্থ হয়, অর্থাৎ পরাজিত হয়। অপরদিকে সমুদ্র পথে ভূমধ্য সাগরে ব্রিটেন ও জার্মানির মধ্যে প্রচন্ড যুদ্ধ চলতে থাকে, ফলে উত্তর আফ্রিকা পর্যন্ত যুদ্ধ সম্প্রসারিত হয়। জার্মানির সাবমেরিন ব্রিটিশ বাণিজ্য জাহাজ ডুবিয়ে দেয় এবং 1941 খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন বাণিজ্য জাহাজ ব্রিটেনকে সহযোগিতায় এগিয়ে আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যোগদান করে। তাহলে আমরা দেখছি যে 1941 সালের মার্চ মাসে এই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। প্রথমেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জার্মানির যুদ্ধ হয়নি, জার্মানি যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ শুরু হওয়ার প্রায় 1 বছর পর। তো মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তির পক্ষে মিত্র শক্তিকে সহযোগিতা করার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং আফ্রিকায় অবস্থিত ব্রিটিশ ও ফ্রান্সের উপনিবেশগুলোর উপরও ইতালি আক্রমণ চালায়। একদিকে ইতালি জার্মানি আক্রমণ চালাচ্ছে বিভিন্ন নিজেদের মতো করে বিভিন্ন অঞ্চল থেকে, অন্যদিকে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের, যেহেতু ফ্রান্স এবং বেলজিয়াম হল্যান্ডেরা অলরেডি পরাজিত হয়ে গেছে, এখন এদেরকে স্বাধীনতা এনে দেওয়া এবং এই জার্মান ইতালি অক্ষশক্তিকে তারা পরাজিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী যুদ্ধ শুরু করলো এবং তারা প্রতিহত করতে শুরু করলো একে একে। উত্তর আফ্রিকা থেকে ব্রিটেনকে উৎখাতের চেষ্টা চালায় ইতালি, কিন্তু বেনগাজির যুদ্ধে 1,40,000 ইতালি সেনা ও প্রধান সেনাপতি মার্শাল গ্রাচিয়ান ব্রিটেনের হাতে বন্দী হন। এদিকে আফ্রিকার যুদ্ধে ইতালি সম্পূর্ণভাবে পরাজিত হওয়ার উপক্রম হয়। এই অবস্থায় জার্মানি সমর বিশারদ রোমেলাকে আফ্রিকায় পাঠানো হয়। রোমেলা তার যুদ্ধ কৌশল দ্বারা 10 দিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি পাল্টে দেন, ফলে ব্রিটেন মিশর ছাড়তে বাধ্য হয়। অর্থাৎ এই অঞ্চলেও জার্মানির সৈন্যবাহিনী ব্রিটেনকে পরাজিত করে এবং ব্রিটেন মিশর ছাড়তে বাধ্য হয়। অপরদিকে ইঙ্গো মার্কিন বাহিনীর পাল্টা আক্রমণের ফলে অক্ষশক্তি উত্তর আফ্রিকা ছাড়তে বাধ্য হয়। অর্থাৎ যুদ্ধ চলছে সমানে সমানে, কোথাও জার্মানি জয়লাভ করছে, মিত্রবাহিনী পরাজিত হচ্ছে, কোথাও জার্মানি পরাজিত হয়ে পিছু হচ্ছে, মিত্রবাহিনী জয়লাভ করছে, এভাবে যুদ্ধ চলছে। এদিকে 1941 খ্রিস্টাব্দের 26 এপ্রিল জার্মান বাহিনী গ্রিসের রাজধানী এথেন্স দখল করে, ফলে সমগ্র বলকান অঞ্চল জার্মানির দখলে চলে আসে। যুদ্ধ সমানে সমানে চলছে। ঠিক এই সময়ে 1941 খ্রিস্টাব্দে জার্মান কর্তৃক রাশিয়া আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা। এই পর্যন্ত যুদ্ধ চলছিল সমানে সমানে, কোথাও কোথাও এমনও দেখা যায় যে আসলে মিত্র বাহিনীর চেয়ে কিন্তু জার্মান বাহিনী এগিয়ে ছিল তাদের সৈন্য দক্ষতা এবং যুদ্ধে জয়লাভের দিক থেকে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে জার্মানি অনেক দূর এগিয়ে, ব্রিটেনও
কিছু কিছু মানে মিত্র বাহিনীও কিছু কিছু জায়গায় জয়লাভ করলেও জার্মানি আসলে তখন পর্যন্ত এগিয়ে ছিল যুদ্ধের বিজয়ের দিক থেকে, এবং বিশ্ববাসী তখন ভেবেই নিয়েছিল জার্মানি আসলে জয়লাভ করবে। কিন্তু এই 41 খ্রিস্টাব্দে জার্মানি যখন রাশিয়া আক্রমণ করলো, তারপর থেকেই যুদ্ধের পটভূমি পরিবর্তন হতে শুরু করলো। 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট স্বাক্ষরিত মস্কো বার্লিন অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে 1941 খ্রিস্টাব্দের 22 জুন হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। আমি আগেই বলেছি তাদের মধ্যে ইতিপূর্বে 1939 খ্রিস্টাব্দে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই জার্মানি এবং রাশিয়ার মধ্যে, অনাক্রমণ চুক্তি, অর্থাৎ একে অপরকে কখনো তারা আক্রমণ করবে না। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে হিটলার 1941 খ্রিস্টাব্দের 22 জুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলেন। এই আক্রমণের যুক্তি হিসেবে হিটলার বলেন, আমি যদি রাশিয়া আক্রমণ না করি তাহলে রাশিয়া আমাদেরকে আক্রমণ করবে, তাই আক্রান্ত হওয়ার চেয়ে আক্রমণ করাই শ্রেয় বলে মনে হয়েছে, আর এজন্যই তিনি রাশিয়া আক্রমণ করেছেন। রাশিয়া ও ব্রিটেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তানুযায়ী রাশিয়া ও ব্রিটেন যুগ্মভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার স্থির হয়। অর্থাৎ রাশিয়া যখন জার্মানি যখন রাশিয়া আক্রমণ করলো, তখন রাশিয়ার প্রতিপক্ষ ইতালিয়া, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি ও ফিনল্যান্ড জার্মানির সাথে যোগ দিল। রাশিয়ার যারা প্রতিপক্ষ ছিল তারা যোগ দিল জার্মানির সাথে, কাজে জার্মানি আরো শক্তিশালী হয়ে উঠল। অন্যদিকে ব্রিটেনের সাথে আবার রাশিয়া একটি চুক্তিতে আবদ্ধ হলো এবং রাশিয়াকে রক্ষার জন্য ব্রিটেন এই যুদ্ধে সহযোগিতা শুরু করলো। 17 জুলাই 1941 খ্রিস্টাব্দে জার্মান সেনাপতি পাউলাস রুশ অধিকৃত পোল্যান্ড দখল করে কার্জন লাইন ভেঙে স্নেলেনক শহর দখল করেন। 5 মাস যুদ্ধ করে জার্মান বাহিনী রাশিয়ার 6,14,000 বর্গমাইল স্থান অধিকার করে। অতঃপর সেনাপতি পাউলাস খুব দ্রুত গতিতে মস্কোতে পৌঁছে যান। আইজেনহাওয়ারের নেতৃত্বে রুশ বাহিনীও প্রবল প্রতিরোধ গড়ে তোলে এবং নেপোলিয়নের উপরে নেপোলিয়নের সময়কালের মতো পোড়া মাটি নীতি গ্রহণ করে পিছু হটে পরবর্তীতে যুদ্ধের জন্য তৈরি হয়। অর্থাৎ যখন দেখলো জার্মান বাহিনী অপ্রতিহতভাবে তারা জয়লাভ করে যাচ্ছে এবং তাদের যে আক্রমণের সেটাকে প্রতিরোধ করা যাচ্ছে না, তখন রাশিয়া কৌশল অবলম্বন করলো। রাশিয়ান সেনাপতি তিনি পিছু হটার নীতি গ্রহণ করলেন, অর্থাৎ নেপোলিয়নের যে পোড়ামাটি নীতিটা ছিল সেই নীতি অবলম্বন করে রাশিয়া পিছু হটলেন এবং এই পিছু হটে তারা পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। এবং এই প্রস্তুতি নেওয়ার পর তারা যখন আইজেনহাওয়ারের নেতৃত্বে জার্মান বাহিনী 26 দিনের মধ্যে মস্কোর 2/3 দখল করে নেয়। এবার রাশিয়া প্রবল প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ তারা যে পিছু হটে গিয়েছিল তার মানে যে পরাজয় বরণ করে নিয়েছিল, জার্মানি যেটা ভেবেছিল আসলে সেটা না। তারা 26 দিন নিজেদেরকে প্রস্তুত করে এবং 26 দিনের মাথায় তারা আবার এই জার্মান বাহিনীকে বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। রাশিয়া বাহিনী গেরিলা হামলা চালিয়ে জার্মান সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত করতে উদ্যোগী হয়। রুশ বাহিনী স্টালিনগ্রাড রক্ষায় আমরণ যুদ্ধ চালিয়ে যায়। অর্থাৎ এই স্টালিনগ্রাডের যে যুদ্ধ, এই যুদ্ধই আসলে জার্মানির পরাজয় নিশ্চিত করেছিল। স্টালিনগ্রাড রক্ষার জন্য রুশ বাহিনী তখন পুনরায় প্রস্তুত হয়ে আসে এবং প্রতি রাস্তায় রুশ সেনা গণপ্রতিরোধ চালাতে থাকে। স্টালিনগ্রাডে রুশ ও জার্মান বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। ইতিমধ্যে রাশিয়ায় শীতকাল শুরু হয়। আমরা জানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের জন্য জার্মানির অন্যতম যে কারণটি ছিল সেটা হলো রাশিয়ায় যে প্রবল শীতের দিনে যে খুব বরফ পড়ে, এই বরফে খবরটা হিটলারের কাছে ছিল না, অর্থাৎ জার্মান বাহিনীর কাছে ছিল না। আর ঠিক সেই সময় যুদ্ধ যখন এরকম পর্যায়ে উভয় পক্ষই একে অপরকে জার্মানি আক্রমণ করছে এবং রাশিয়া প্রতিহত করছে, ঠিক এরকম সময়ে
রাশিয়ায় শুরু হয় প্রবল ঠান্ডা এবং এই ঠান্ডার মধ্যে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে জার্মান সেনাবাহিনীর অনেক সদস্য মৃত্যুবরণ করতে শুরু করে এই বরফে আটকা পড়ে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে জার্মান সেনাপতি ও জীবিত সৈন্যরা। একে একে যখন জার্মান বাহিনীর সৈন্যরা মৃত্যুবরণ করতে থাকে এই ঠান্ডার কবলে পড়ে, তখন অন্যান্য যারা সদস্যরা আছে তাদের যুদ্ধ করার চেয়ে জীবন বাঁচানোই গুরুত্বপূর্ণ মনে হতে শুরু করে এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এই সময় স্টালিনগ্রাডের যুদ্ধে পড়ে জার্মান বাহিনী অসম্ভব রকম ক্ষয়ক্ষতির শিকার হয়েও রুশ ব্যূহ ভেদ করতে ব্যর্থ হয়। ফলে জার্মান বাহিনী স্টালিনগ্রাডে শোচনীয়ভাবে পরাজয় করে। 3,38,000 জার্মান সৈন্যের মধ্যে মাত্র 80,000 সৈন্য এবং 16 জন সেনাপতি জীবিত থাকে এবং তারা রুশদের হাতে বন্দী হয়। অর্থাৎ এই 3,80,000-এর মধ্যে 38,000-এর মধ্যে মাত্র 80,000 সৈন্য জীবিত ছিল। তারাও আবার রাশিয়ার হাতে বন্দী হয়ে যায় এবং জার্মানি এই যুদ্ধে পরাজয় বরণ করে। এমতাবস্থায় 1943 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জার্মান সেনাপতি পাউলাস রুশ বাহিনীর নিকট আত্মসমর্পণ করে। ঘুরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড়। ইংরেজ ও মার্কিন সেনাবাহিনী ইতালির সিসিলি দখল করে নেয়। অর্থাৎ একদিকে জার্মান সেনাবাহিনী রাশিয়াতে আত্মসমর্পণ করেছে, অন্যদিকে ইতালিও দখল করে নিয়েছে ইংরেজ এবং মার্কিন বাহিনী। তো মুসোলিনিও এদিকে জার্মানির পতন, অন্যদিকে ইটালি দখল হয়ে যাওয়ার পর মুসোলিনি পালিয়ে যায় এবং 1943 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ইটালি আত্মসমর্পণ করে। এতে অক্ষশক্তি বিচলিত হয়ে পড়ে। 4 জুন মিত্রবাহিনী ইতালির রাজধানী রোম দখল করে। ফলে 1945 খ্রিস্টাব্দে মুসোলিনি গ্রেপ্তার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়। ফ্যাসিবাদের দাপট ধ্বংস হয়। অর্থাৎ একটা একনায়কতান্ত্রিক নেতার পতন ঘটে এবং মৃত্যুবরণ করে, তাকে গ্রেপ্তার করে হত্যা করা হয়। এ সময় পূর্ব পশ্চিম রণাঙ্গনে একের পর এক জার্মান বাহিনী মিত্রবাহিনীর নিকট পরাজিত হতে থাকে। একদিকে রাশিয়াতে তো বিপুল সৈন্যের মৃত্যু, তার সাথে যারা বাকি ছিল তারা বন্দী হয় এবং ওখানে তো জার্মানির একদম চরমতম বিপর্যয় ঘটে। এর ফলে তো জার্মান বাহিনী মোটামুটি বিপর্যস্ত হয়ে পড়েছে। এরপর থেকেই একে একে বিভিন্ন যেসব অঞ্চল দখল করেছিল জার্মান বাহিনী, প্রত্যেকটি অঞ্চলে তাদের পরাজয়ের খবর আসতে থাকে। দ্রুত হিটলারের ক্ষমতা সংকুচিত হয়ে আসতে থাকে। তো 21 এপ্রিল 1945 রুশ সেনারা বার্লিন শহরে প্রবেশ করে। 30 এপ্রিল হিটলার 50 ফুট গভীর ভূগর্ভে ব্যাংকারে বান্ধবী ইভা ব্রাউন সহ আত্মহত্যা করেন। 1945 খ্রিস্টাব্দের 2 মে শেষ রাতে জার্মান প্রতিনিধিবর্গ মিত্রপক্ষের প্রধান সেনাপতি আইজেনহাওয়ারের নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এভাবেই জার্মানির পতন ঘটে এবং যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানেই অবসান ঘটেনি, কারণ আরেকটি শক্তিশালী রাষ্ট্র জাপান, অক্ষশক্তির অন্যতম শক্তিশালী রাষ্ট্র জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। একদিকে হিটলার এবং অন্যদিকে মুসোলিনি একে একে একজন আত্মহত্যা করলেন এবং অন্যজনকে হত্যা করা হলো। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিবর্তিত হয়ে গেল। ইউরোপে মোটামুটি মিত্রপক্ষের দখলে চলে আসলো ইউরোপ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হলো না। জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। 1921 খ্রিস্টাব্দে ওয়াশিংটন বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন চুক্তির মাধ্যমে জাপানের সাম্রাজ্যবাদ নীতিকে ছেঁটে ফেলা, পঞ্চশক্তি চুক্তি দ্বারা জাপানের নৌশক্তিকে সীমাবদ্ধ করা, জাপানের ইঙ্গো জাপান মিত্রতা চুক্তি বাতিল করে মিত্রহীন করা হয়। এই সকল কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের উপরে জাপানের ছিল
চরম ক্ষোভ এবং তারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই কারণেই জার্মানি এবং ইতালির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই ইউরোপ এবং আমেরিকাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। জাপান চীনের উপর যে 21 দফা দাবি চাপিয়ে দিয়েছিল তা নাকচ হয়ে যায়। মার্কিন বাণিজ্যের স্বার্থে খোলা ডোর বাণিজ্য নীতি গ্রহণ করতে জাপানকে বাধ্য করা হয়। ফলে জাপান মনে করে দূরপ্রাচ্যে তার ক্ষমতা বিস্তারের পথে ইঙ্গো মার্কিন শক্তি প্রধান বাধা। এই দুই শক্তির একটি পূর্বে হাওয়াই দ্বীপের পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি এবং পশ্চিমে মালয়ের সিঙ্গাপুরে ব্রিটিশ নৌঘাঁটি জাপানকে দুদিক থেকে সাঁড়াশি বাহুর মতো চেপে ধরেছিল। সুযোগ বুঝে জাপান 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর 46টি জাপানি যুদ্ধ ও বিমান বাহিনী জাহাজের বহর নিয়ে হাওয়াই দ্বীপে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ চালিয়ে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবহর সম্পূর্ণ বিধ্বস্ত করে। দূরপ্রাচ্যে জাপানকে বাধা দানের ক্ষমতা মার্কিন বাহিনী সম্পূর্ণ হারিয়ে ফেলে। অর্থাৎ জাপান যে দূরপ্রাচ্যে বসে মার্কিন বাহিনীকে যেভাবে আক্রমণ করছিল সেটা প্রতিহত করার মতো সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ছিল না। পার্ল হারবার ধ্বংসের পরদিন 8 ডিসেম্বর জাপান সরকারিভাবে আমেরিকা ও তার মিত্রবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সুয়াম, ডয়েক ও মিডওয়ে ও ফিলিপিনে মার্কিন ঘাঁটিগুলি ধ্বংস করে। মার্কিন সরকারও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপানের মূল বাহিনী জলে, স্থলে এবং বিমানের সহায়তায় চীনের দক্ষিণে ফরাসি উপনিবেশ ইন্দোচীন বা ভিয়েতনাম অধিকার করে। হংকং দখল করে জাপানি সমুদ্রপথে ব্রিটিশ উপনিবেশ মালয় আক্রমণ করে অধিকার করে। 1942 খ্রিস্টাব্দে জাপানি সেনারা সিঙ্গাপুর আক্রমণ করে দখল করলে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার দরজা জাপানের নিকট খুলে যায়। সিঙ্গাপুর দখলের পর জাপানি বাহিনী ডাচ উপনিবেশ, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, সুমাত্রা, জাভা, বালি প্রভৃতি অধিকার করে। মিত্রশক্তির নৌবহর বাধা দিলেও তা বিধ্বস্ত হয়। ডাচ সেনাদল প্রবল বাধাদানের পর আত্মসমর্পণ করে। জাপানি সেনা মিত্রশক্তির নৌবহর বাধা দিল। সেনা দলের অপর শাখা মালয় থেকে ব্রহ্মদেশে ঢুকে পড়ে। ব্রহ্মদেশ থেকে ব্রিটিশ সেনাদলকে পিছিয়ে ভারতের মাটিতে আনা হয়। 8 মার্চ 1942 খ্রিস্টাব্দে জাপান ব্রহ্মদেশের রাজধানী রেঙ্গুন অধিকার করে নেয়। প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে ফিলিপিনে জাপানি বাহিনী ম্যানিলা এবং মার্কিন নৌঘাঁটি অধিকার করে পূর্বে ফিলিপিন হতে পশ্চিমে ভারত সীমান্ত পর্যন্ত বিরাট অঞ্চল জাপানের অন্তর্গত হয়। অর্থাৎ জাপান একের পর এক যুদ্ধে জয়লাভ করছে এবং প্রায় মার্কিন ঘাঁটির অধিকাংশ অঞ্চলই তারা দখল করে ফেলছে। ইউরোপের যুদ্ধে জার্মানি দুর্বল হয়ে পড়ার পরই মিত্রশক্তি জাপানের বিরুদ্ধে সর্বাধিক পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয়। 1942 খ্রিস্টাব্দের মে মাসে কোরাল সির যুদ্ধে জাপানের নৌবাহিনী প্রথম পরাজিত হয়। ব্রিটিশ বোমারু বিমানের আঘাতে জাপানের বহু শিল্প প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। এতে জাপানে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। অর্থাৎ কোরাল সির যুদ্ধে জাপানের নৌবাহিনী যখন পরাজিত হলো তখন জাপানের কিছুটা ক্ষয়ক্ষতি শুরু হয়। 1943 খ্রিস্টাব্দের জুলাই মাসে রক্তাক্ত যুদ্ধে মার্কিন নৌসেনা সলোমন দ্বীপপুঞ্জ ও গিলবার্ট দ্বীপপুঞ্জ অধিকার করে। 1944 খ্রিস্টাব্দে জাপানকে পূর্ব ও পশ্চিম দুদিক থেকে আক্রমণের ব্যবস্থা করা হয়। 1944 খ্রিস্টাব্দে দীর্ঘ 20 দিন যুদ্ধের পর গুয়াম দ্বীপ মার্কিন সেনাদের অধিকারে আসে। ওই বছর আমেরিকা ফিলিপিন দখল করে। অর্থাৎ একে একে জাপানও মার্কিন বাহিনীর নিকট আবার পরাজিত হতে শুরু করে। অতঃপর মিত্রশক্তি জাপানের মূল ভূখণ্ডের উপর আক্রমণ চালায়। অর্থাৎ এই অঞ্চলগুলো দখল করা হয়ে গেলে জাপানের মূল ভূখণ্ডে মিত্রশক্তি আক্রমণ চালায়। মিত্রশক্তি ওকিনা দখল করে জাপানের শহরগুলোতে বিমান হামলা চালায়। 1400 জাহাজের মাধ্যমে 1 লক্ষ মার্কিন সৈন্য ওকিনা দ্বীপে নেমে পড়ে। জাপানিদের সঙ্গে ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে আমেরিকার প্রচুর সৈন্য ক্ষয় হয়। আমেরিকা বুঝতে পারে যুদ্ধে জাপানিদেরকে পরাজিত করা
মানে একদম পরাজিত করে আত্মসমর্পণ করানো আসলে খুবই কঠিন ব্যাপার। তাই এই রক্তক্ষয় এড়ানোর জন্য 1945 খ্রিস্টাব্দের 2 আগস্ট যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া জাপানকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানায়, কিন্তু জাপান এই প্রস্তাব অগ্রাহ্য করে। এই জাপানি 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের নৌঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস করে এবং ব্রিটিশ ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কাজে এর আগেই 41 খ্রিস্টাব্দে জাপান যেহেতু মার্কিন অনেক ঘাঁটি দখল করে নিয়েছিল এবং এরপরেও যখন জাপানকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হলো তখন কিন্তু জাপান সেটা মানল না। তো এই কারণেই জাপানের আত্মসমর্পণও করবে না। তো মার্কিন যুক্তরাষ্ট্র তখন জাপানকে প্রতিহত করার জন্য যে কাজটি সেই সময় করেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেটি ছিল ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক এবং সবচেয়ে বিধ্বংসী একটি ঘটনা। সেটি হলো আণবিক বোমার বিস্ফোরণ, যেটা ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসের সকল জঘন্য ঘটনাকে ছাড়িয়ে গিয়েছিল। মিত্রপক্ষের অন্যতম শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং 9 আগস্ট নাগাসাকি শহরে আণবিক বোমা নিক্ষেপ করে। শক্তিশালী আণবিক বোমার প্রচণ্ড বিস্ফোরণে এই শহর দুটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপান এই বিভীষিকা থেকে বাঁচতে বিনা শর্তে আত্মসমর্পণ করে 2 সেপ্টেম্বর 1945 খ্রিস্টাব্দে। আর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে আমরা দেখছি 1945 সালের 2 সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই 1939 থেকে 1945 এই দীর্ঘ সময়ে যুদ্ধটা চলেছিল 6 বছর। এই দীর্ঘ সময়ে প্রচুর মানুষের মৃত্যু, প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর ধ্বংস। আর সর্বোপরি আমরা জানি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটি বোমা হামলা হয়েছিল, লিটল বয় ও ফ্যাটম্যান নামে, এই দুটি আণবিক বোমার আঘাতে জাপানের এই দুটি শহর ধ্বংস হয়ে গিয়েছিল, যার বিভীষিকা এখনো মানুষ ভোগ করে আসছে। কাজেই যুদ্ধ আসলে কখনোই শান্তি বয়ে আনতে পারে না, যুদ্ধ ধ্বংসই বয়ে আনে। তো যাই হোক, আমরা আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ আলোচনা করতে গিয়ে দেখলাম যুদ্ধ আসলে অনেক জীবন নষ্ট করে, অনেক সম্পদ ক্ষয়ক্ষতি করে, মানুষের একটি সভ্যতাকে প্রায় ধ্বংস করে দেয়। তো যাই হোক, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ জানলাম, আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই হিরোশিমা এবং নাগাসাকিতে যে আণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। আণবিক বোমাগুলো কেমন ছিল, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল, এই কেনই বা এরকম বোমা বিস্ফোরিত হলো এই জাপানে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। খোদা হাফেজ।